নমস্কার, আমি সৃজা। শুরু হয়েছিল কোটা আন্দোলনের মধ্যে দিয়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে মানে মাত্র ৩-৪ মাসের মধ্যে সেটা পরিণত হয়েছে ধর্মীয় উস্কানিতে। হ্যাঁ, বাংলাদেশের কথা বলছি। মাত্র ৩-৪ মাস আগে সেখানে শুরু হয়েছিল কোটা তুলে নেওয়ার জন্য ছাত্রদের আন্দোলন। তারপর মাত্র ৩-৪ মাসের মধ্যে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে পতাকা পোড়ানো থেকে শুরু করে ভারত বিদ্বেষ এবং তার সঙ্গে অবশ্যই বাংলাদেশের এক শ্রেণীর মানুষ বলছেন, মানে আমি সোশ্যাল মিডিয়া জুড়ে দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন পেজে বিভিন্ন মানুষের প্রোফাইলে তারা বলছেন তারা আবার পাকিস্তানের সঙ্গে মিশে যেতে চান, অর্থাৎ পাকিস্তান আর বাংলাদেশ একটা রাষ্ট্র হয়ে যেতে চান। তারা চান 1971-এর আগের মতন। এটা অবশ্যই এক শ্রেণীর মানুষ চাইছেন, গোটা বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এটা চাইবেন না, সেটা আমি জানি। কিন্তু যদি এই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ আবার মিলে যায়, সেক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্ক কি হতে পারে সেটা নিয়ে একটুখানি আলোচনা করা দরকার। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ ভারতের বন্ধু দেশ আর পাকিস্তান ভারতের শত্রু দেশ। কিন্তু যদি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ মিলে যায় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশও ভারতের শত্রু দেশ হয়ে যাবে। এখন অনেকেই বলবেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে কি বাংলাদেশ ভারতের শত্রু দেশ নয়? না, নয়। কারণ এক শ্রেণীর মানুষ যারা ধর্মীয় মৌলবাদে উস্কানি দিচ্ছেন তারা খুবই সংখ্যায় কম মানুষ। আমার বিশ্বাস গোটা বাংলাদেশে অসংখ্য সেন্সিবল মানুষ রয়েছেন যারা চান যে বাংলাদেশের প্রতিটা মানুষের নাগরিক অধিকার সুরক্ষিত থাকুক। ঠিক যেভাবে ভারতবর্ষে এই আরএসএস সমর্থক এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা ধর্মীয় উস্কানি দেন, কিন্তু তার জন্য গোটা ভারতবর্ষের, বিশেষ করে যেহেতু পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সব থেকে কাছের, তো পশ্চিমবঙ্গের অসংখ্য মানুষ রয়েছেন যারা চান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত থাকুক। সেটা ভারতবর্ষেও থাকুক, সেটা পশ্চিমবঙ্গেও থাকুক, আর সেটা অবশ্যই বাংলাদেশেও থাকুক। তাই এই এক শ্রেণীর মানুষের যে দাবি সেটা কখনোই বাংলাদেশের সব মানুষের দাবি হতে পারে না। এ রাজ্যে পশ্চিমবঙ্গে 34 বছর ধরে বামফ্রন্টের মতো মানে কমিউনিস্টদের মতন একটা ধর্মনিরপেক্ষ সরকার চালিয়েছে, ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল সরকার চালিয়েছে। তাই এ রাজ্যের মানুষ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের থেকেও আরো অনেক বেশি ধর্মনিরপেক্ষ এবং তারা জানেন সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত রাখতে হয়। এটা আমরা সবাই জানি। তাই 1992-তে যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল তখন সেই যে দাঙ্গা, তার এতটুকু আঁচ এ রাজ্যের মানুষের গায়ে পড়তে দেয়নি বামফ্রন্ট সরকার। এসব ইতিহাস আমাদের সকলেরই জানা। এবার আসি, এই যে বাংলাদেশ চাইছে পাকিস্তানের সঙ্গে, মানে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ চাইছেন যে পাকিস্তানের সঙ্গে আবার দেশটা মিলে যাক। আমরা একটুখানি ইতিহাস নিয়ে আলোচনা করি। এক্ষেত্রে আমরা সবাই মোটামুটি জানি যে 1947-এ শ্যামাপ্রসাদ মুখার্জি এবং মুসলিম লীগ মিলে দেশটাকে ধর্মের ভিত্তিতে ভাগ করেছিলেন, মানে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ করা হয়েছিল। এবং তারপরেই পাকিস্তান আর ভারতবর্ষ হয় এবং তারও অনেক পরে 1971-এ গিয়ে বাংলাদেশ তৈরি হয়। পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান ভাগ হয়ে বাংলাদেশ তৈরি হয়। এই ইতিহাস আমাদের মোটামুটি সকলের জানা, এগুলো আর নতুন করে বলার কিছু থাকে না। কিন্তু এইখানে মানে এই ইতিহাস জানার ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা রয়েছে। কিরকম? আমরা সবাই মোটামুটি জানি যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত পাকিস্তান স্বাধীন হয়েছে, সবাই মোটামুটি জানি, মানে সবাই সবসময় এরকম বলে যে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে। কিন্তু ইতিহাস সে কথা বলে না, ইতিহাস অন্য কথা বলে। ইতিহাস বলছে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে, সেটা ঠিক, একেবারে ভুল নয়, কিন্তু সেটা ছিল আসলে একটা বর্ম। মানে এই ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে সেটা আসলে মানুষকে দেখানো হয়েছে। কিরকম? এটার ইতিহাস জানতে গেলে আমাদেরকে জানতে হবে 1832 সালের ঘটনায়, যে সময়ে ইংরেজরা, ব্রিটিশরা এ দেশে রেল লাইন পাতা শুরু করেছিল। প্রথম রেল লাইন পাতা হয় মাদ্রাজে। সেখানে কিছুদিন রেল লাইন চালানোর পরে আস্তে আস্তে বিভিন্ন রাজ্যে রেল লাইন পাতার কাজ শুরু হয়। 1882 সাল নাগাদ সেই সময়কার যিনি ভাইসরয় ছিলেন লর্ড রিপন, তিনি প্রস্তাব দেন যে এইভাবে কাঁচা মাল আনা নেওয়ার ক্ষেত্রে, মানে ওদেশ থেকে এদেশে আনার ক্ষেত্রে অনেক বেশি খরচা হয়ে যাচ্ছে, তাই এদেশে বাণিজ্য স্থাপন করতে হবে, এদেশে লোহা এবং ইস্পাতের কারখানা তৈরি করতে হবে।
প্রথমে সেটা ব্রিটিশরাই শুরু করে, ব্রিটিশ পুঁজিপতিরা সেই কারখানা করা আর কি, মানে শিল্প স্থাপন করা। তারপর ভারতীয়রা, বিশেষ করে প্রথম শ্রেণীর যারা শিল্পপতি তারা ছিল বিড়লা এবং টাটা গোষ্ঠী। এই কয়েকদিন আগেই রতন টাটা মারা যাওয়ার পরে অসংখ্য মানুষ আমি দেখেছি কেঁদে ভাসাচ্ছেন। তারা বোধহয় জানেন না যে এই টাটারা ব্রিটিশদের পৃষ্ঠপোষকতায় ভারতীয়দের কিভাবে শোষণ করেছিল। যাই হোক, প্রথম শ্রেণীতে ছিল এই টাটা বিড়লা গোষ্ঠী, তারপরে গুজরাটি বানিয়া গোষ্ঠী, তারপরে মারোয়ারি গোষ্ঠী, তারপরে দক্ষিণ ভারতের সুদের ব্যবসায়ী যারা শেঠি, তারা নাইডু যারা তুলোর ব্যবসা করতো। এভাবে ভারতীয়রা ধীরে ধীরে ব্যবসা বাণিজ্যের দিকে অগ্রসর হয়। এবং সেক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের বাণিজ্য যারা করছেন, তারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারাই অগ্রাধিকার পাচ্ছে। মানে এই শেঠি, নাইডু, টাটা, বিড়লা সবাই মোটামুটি হিন্দু এবং এরাই ব্রিটিশদের কাছে অগ্রাধিকার পাচ্ছে। অন্যদিকে মুসলিম যারা পুঁজিপতি, যারা ইনভেস্ট করতে চাইছে মার্কেটে, তারা মোটামুটিভাবে হিন্দুদের সহযোগী হিসেবে থেকে যাচ্ছে। আর মোহাম্মদ আলী জিন্নাহ বুঝলেন যে এইখানটাতেই আসলে সুযোগ, কারণ এই মুসলিম যারা পুঁজিপতি তাদের এই পুঁজিকে সম্পূর্ণভাবে কুক্ষিগত করে, সম্পূর্ণভাবে কাজে লাগিয়ে যদি সুযোগ সুবিধা ভোগ করতে হয়, তাহলে দেশকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে হবে। আর এখান থেকেই শুরু এই দ্বিজাতি তত্ত্বের। যারা এতদিন পর্যন্ত জেনে এসেছেন যে শুধুমাত্র ধর্মের কারণে দেশ ভাগ হয়েছে, না, এটা আপনাদের ভুল ধারণা। ধর্মের ভিত্তিতে যে দেশ ভাগ হয়েছে সেটা শুধুমাত্র বর্ম। আসলে পুঁজিপতিদের থেকে সুযোগ সুবিধা ভোগ করার জন্য মোহাম্মদ আলী জিন্নাহ এই মুসলিমদের আলাদা করে একটা রাষ্ট্র তৈরি করতে চেয়েছিলেন এবং সেটাই হয়েছিল 1947-এ। এবং তারপর যখন আলাদা রাষ্ট্র তৈরি হলো, তখন দেখা গেল যে দেশটাকে পুরোপুরি লুট করেছেন এই মোহাম্মদ আলী জিন্নাহ। তার পরে ছিল, মানে তাকে সাহায্য করার জন্য ছিল হাবিব ব্যাংক, পুঁজিপতি আদমজি, মুসলিম ব্যাংক, এছাড়াও ইস্পাহানি, আরও বেশ কিছু জনের এয়ারওয়েজ, শিপিং কর্পোরেশন, এগুলো ছিল জিন্নাহর সহযোগী, যারা এই দেশ ভাগ করতে, মানে এই পুঁজিপতিরা দেশ ভাগ করতে সাহায্য করেছিল। এবং তারপর দেশটাকে এমনভাবে লুটেছিল এই মোহাম্মদ আলী জিন্নাহ এবং তার সহযোগীরা যে আজও পর্যন্ত স্বাধীনতার 77 বছর পরেও পাকিস্তান শুধুমাত্র বিদেশি পুঁজির দিকে তাকিয়ে রয়েছে, এখনো পর্যন্ত নিজের পায়ে দাঁড়াতে পারেনি। আর এরকম একটা দেশের সঙ্গে নাকি বাংলাদেশ আবারও কোলাবোরেশনে যেতে চাইছে। এবার আসি বাংলাদেশের প্রসঙ্গে। আমরা জানি যে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান ছিল পাকিস্তানের দুটো দিক, কিন্তু এই পশ্চিম পাকিস্তানের মানুষের সঙ্গে পূর্ব পাকিস্তানের মানুষের আবার ছিল আকাশ পাতাল পার্থক্য। পশ্চিম পাকিস্তানের মানুষের মূল ভাষা ছিল উর্দু, তাদের মূল খাওয়া ছিল মাংস রুটি। আর পূর্ব পাকিস্তানের মানুষের ভাষা ছিল বাংলা, তারা মাছ ভাত খেতেন। তাদের জীবন, মানে এই দুটো পাকিস্তানের, পশ্চিম আর পূর্ব পাকিস্তানের মানুষের জীবনযাত্রাও সম্পূর্ণভাবে আলাদা ছিল। কিন্তু যেহেতু শাসক গোষ্ঠী পশ্চিম পাকিস্তানের, মানে মোহাম্মদ আলী জিন্নাহ থেকে শুরু করে পুঁজিপতিরা, সেহেতু তারা এই পূর্ব পাকিস্তানের মানুষদের একেবারে ঘাড়ে চেপে বসতে শুরু করলেন। এমনই শ্বাসরোধকারী অবস্থা হলো যে তাদের মাতৃভাষা পর্যন্ত বাংলা থেকে উর্দুতে ট্রান্সফার করার কথা বললেন, চেঞ্জ করার কথা বললেন। এবং তারপরেই মুক্তিযুদ্ধ এবং ইন্দিরা গান্ধী অবশ্যই সেনা পাঠিয়ে দেশ স্বাধীন করেছিল বলেই এই দেশটা অবশ্যই পাকিস্তানের থেকে, মানে পশ্চিম পাকিস্তানের থেকে বিভক্ত হয়ে বাংলাদেশ তৈরি হলো। এবং অবশ্যই বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিরাজ শিকদার থেকে শুরু করে একাধিক, মৌলানা ভাসানী থেকে শুরু করে একাধিক বড় বড় নেতার নাম আমরা বলতে পারি যে এনাদের জন্য বাংলাদেশটা তৈরি হয়েছিল। এখন একদিকে তো পাকিস্তান নিজের পায়ে দাঁড়াতে পারেনি, আর তার মধ্যে এই বাংলাদেশ যখন ভাগ হচ্ছে তখন অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে ভাষার জন্য দেশ স্বাধীন হয়েছিল। বাংলাদেশ যখন স্বাধীন হয়, জানা যাচ্ছে মাত্র দুটো পরিবার, মানে পূর্ব পাকিস্তানে মাত্র দুটো পরিবার ছিল উর্দুভাষী, বাকি সবাই বাংলাভাষী। শত শত মানুষের, শত শত যোদ্ধার রক্তের বিনিময়ে এই স্বাধীনতা বাংলাদেশ পেয়েছিল। একদিকে পাকিস্তান এখনো পর্যন্ত নিজের পায়ে দাঁড়াতেই পারেনি,
অন্যদিকে শত শত যোদ্ধার রক্তের বিনিময়, অবশ্যই দু দেশেরই, বাংলাদেশ এবং ভারতের দু দেশের শত শত স্বাধীনতা সংগ্রামের রক্তের বিনিময় যে স্বাধীনতা তারা পেয়েছিলেন, সেই স্বাধীনতাকে আবার মাটিতে লুটিয়ে দিয়ে আবারও পাকিস্তানের সঙ্গে কোলাবোরেশনে যেতে চাইছেন বাংলাদেশের এক শ্রেণীর মানুষ। এটা কতটা সত্যি, কতটা ঠিক, সেটা অবশ্যই যাচাই করে নেবেন। এবং আমার মনে হয় যে যারা চাইছেন এই কোলাবোরেশন পাকিস্তানের সঙ্গে, তাদের ভুল অচিরেই ভাঙবে এবং দেশটা আগামীতে ধর্মীয় মৌলবাদ ভুলে সঠিক দিশা দেখতে পাবে।